বাংলাদেশের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আগ্রহ, মানবাধিকার পরিস্থিতি ও শ্রম অধিকার নিয়ে আলাদা সেশনে ডক্টর ইউনূসের বক্তব্য। In Bangladesh, we witness an extraordinary power of youth. তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সেই বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে। আস্থার সংকট দূর করতেই বারবার নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেষ্টা, মনে করেন বিএনপি মহাসচিব। বিশ্ববাসীকে সেই বার্তা দিতেই সফর সঙ্গী করা হয়েছে রাজনীতিবিদদের। যেখানে নিয়ে এসে আমি একসাথে রিপ্রেজেন্টেটিভ হতে পারি গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা পাবে মানুষের। আসন ভিত্তিক বিএনপির সাংগঠনিক অবস্থা বিশ্লেষণ। নির্বাচনে ৫৯টি আসনে কখনো জয় পায়নি ধানের শীষ। প্রার্থী মনোনয়ন আর পরিকল্পনায় জোর দেওয়ার তাগিদ তৃণমূলের। সাংগঠনিক দুর্বলতাও ছিল। তৃণমূল পর্যন্ত আমরা বিএনপি শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি। যিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য স্বস্তি মানুষ বোধ করবেন, এমন মানুষকেই ওনারা মনোনয়ন দেবেন। রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্রদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ৬। আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ। ওরা বলে যে তোরা আমাদের বিদায় করছিস, আমাদের দলকে হাসিনাকে বিদায় করছিস, আমি নিজের মুখে বলছে তো করে মারমু আগে ফোন দিয়ে বলে তোরা আই, তোরা বৈষম্যকে এদিকে আই, তোরা আজকে মায়ের দাঁত ভাঙা। চালকের ছদ্মবেশে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর অপরাধীরা। টার্গেট গভীর রাত কিংবা ভোরের যাত্রী। চক্রের একজনকে আটকের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। প্রকাশকদের লিখিত প্রস্তাবে ডিসেম্বরে বইমেলার আয়োজন জানালো বাংলা একাডেমি। পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চলছে, অভিযোগ বাপুস নেতাদের। বিপ্লবোত্তর সময়ে যে সমস্ত বইফোর সংগঠনগুলো গড়ে ওঠে, ওই সংগঠনগুলোর ভিতরে পুরনো জার্ম থাকে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দ্বিপাক্ষিক বহুপাক্ষিক সহ সব বৈঠকেই সরকার প্রধানের কাছে তারা এই নিয়ে কথা বলেছেন। এছাড়া মানবাধিকার পরিস্থিতি ও শ্রম অধিকার নিয়েও আলাদা সেশনে বক্তব্য দেন প্রফেসর ইউনূস। এদিকে আজ রাতেই জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। সফরের চতুর্থ দিনে জাতিসংঘ সদর দফতরে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রফেসর ডক্টর ইউনূস। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন প্রফেসর ইউনূস। In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিফ স্কুফের সঙ্গে বৈঠক করেন তিনি। সাক্ষাৎ হয়েছে কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের সাথেও। এছাড়া এদিন মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে আলাদা সেশনে কথা বলেছেন সরকার প্রধান। ফোর্ড ফাউন্ডেশনে হিউম্যান রাইটস নিয়ে, গ্লোবাল হিউম্যান রাইটস নিয়ে একটা প্যানেল ডিসকাশন ছিল, সেখানে উনি ছিলেন, সেখানে উনি বক্তব্য। প্রেস সচিব জানান, সব বৈঠকেই ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু, তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সেই বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে। সফরের পঞ্চম দিন বুধবার সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রফেসর ইউনূস। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের নানা আনুষ্ঠানিকতায় যখনই প্রফেসর ডক্টর ইউনূস যার সাথেই দেখা করেছেন, বৈঠক করেছেন কিংবা সাক্ষাৎ করেছেন,
তিনি জিজ্ঞেস করেছেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কথা। সরকার প্রধান আশ্বস্ত করেছেন বাংলাদেশে চলছে সংস্কার কার্যক্রম, বিচার কার্যক্রম, একই সাথে নির্বাচনী জাগরণের কথা। পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং শ্রম অধিকার নিয়েও যে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সেটি জানাতেও ভোলেননি। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এখনো সংশয় আছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই আস্থার সংকট দূর করতেই প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের কথার জোর দিয়ে বলছেন বলেও মত তার। বিশ্ববাসীকে সেই বার্তা দিতেই সফর সঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। সরকারে না থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন রাজনীতিক। এটাকে অন্তর্বর্তী সরকারের আন্তরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব। বলছিলেন দীর্ঘদিন দেশে সুষ্ঠু ভোট না হওয়া সহ নানা কারণে নির্বাচন নিয়ে এখনো সন্দিহান অনেক মানুষ, সেটি দূর করতেই রাজনীতিবিদদের সরকারি বহরে যুক্ত করা হয়েছে বলে ধারণা তাঁর। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একসাথে রিপ্রেজেন্টেটিভ হতে পারি তো গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা পাবে মানুষের। ঢাকা থেকে নিউ ইয়র্ক, দেশে বিদেশে সবখানে ফেব্রুয়ারিতে নির্বাচন বলে বারবার আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা। মূলত দেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতেই সরকার প্রধানের এমন অবস্থান বলে মনে করেন বর্ষিয়ান এই নেতা। বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপরেই, যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। কোনো রাজনৈতিক দল, পুলিশ ও বেসামরিক প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছেন। অভিযোগ আছে সব দলের জন্য সমান সুযোগ থাকা না থাকা নিয়েও। এগুলোকে অবশ্য বড় সমস্যা মনে করেন না বিএনপি মহাসচিব। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে সেটি আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশ কিংবা বিদেশ সবখানে সব বক্তৃতায় ফেব্রুয়ারিতেই যে নির্বাচন সে কথা বারবার স্পষ্ট করছেন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। তারপরও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখনো খানিকটা আস্থাহীনতা রয়ে গেছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি বলছেন এ বিষয়ে সরকার প্রধানের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বরাবরই ফেভারিটের তালিকায় থাকে বিএনপি। 200-র বেশি আসন অথবা ন্যূনতম ব্যবধানেও সরকার গঠন করেছে কয়েকবার। তবুও অন্তত 59টি আসনে সাফল্যের চেয়ে হতাশা সঙ্গী হচ্ছে দলটির। বারবার হাতছাড়া হওয়া এসব আসনের মধ্যে রংপুর বিভাগে আছে 20টি আর ঢাকা বিভাগে 14টি। এসব আসনে প্রার্থী মনোনয়ন আর সাংগঠনিক কর্মপরিকল্পনায় জোর দেওয়ার আহ্বান তৃণমূলের। নেতারা বলছেন অঞ্চলভিত্তিক মানুষের অন্ধ আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে অতীতে। প্রত্যাশা আগামী নির্বাচনে ঘটবে না তেমন কিছু। সাইফুদ্দিন রবিনের রিপোর্টে বিস্তারিত। 90-এর গণ অভ্যুত্থানের পর 91-এর সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। 1996 সালে আন্দোলনের মুখে সংসদ ভেঙে দ্বিতীয় দফা নির্বাচনে হেরে গেলেও বিপুল জয়ে ফিরে আসে 2001-এর। আলোচিত 1/11-এর পর 2008-এর নির্বাচনে পার হতে পারেনি বৈতরণী। এরপর 2014, 2018 এবং 2024-এর নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। জয় পরাজয় ভোটারের পছন্দ হলেও 59টি আসনে পরপর 4 বার হেরেছে ধানের শীষের প্রার্থী। বিভাগের হিসেবে রংপুরের 20টি, সিলেটের 9টি, খুলনা ও বরিশালে সমান সংখ্যা 5টি, রাজশাহীতে 1টি, চট্টগ্রামে 2টি, ময়মনসিংহে 3টি এবং বৃহত্তর ঢাকায় 14টি।
তৃণমূলের কর্মীদের এ নিয়ে যেমন আক্ষেপ আছে তেমনি বেড়েছে প্রত্যাশাও। সেই সময় আমাদের এলাকার সাংগঠনিক দুর্বলতাও ছিল। তৃণমূল পর্যন্ত আমরা বিএনপি শক্তিশালী করার জন্য কাজ করেছি এবং তার ফসলও আমরা পেয়েছি। দিনে দিনে জাতীয় পার্টির ভোট ব্যাংকগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং এগুলো বিএনপিমুখী হয়েছে। জনগণ দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে, ডোর টু ডোর আমরা যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছে। কুড়িগ্রামের মানুষ আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চায়। উত্তরাঞ্চলে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরের 1, 2, 3, 4, 5, 6, কুড়িগ্রামের 1, 2, 3, 4, গাইবান্ধার 2, 3, 5, নীলফামারীর 1, 2, দিনাজপুর 5, ঠাকুরগাঁও 2, 3 এবং লালমনিরহাট 1, 2 থেকে সবসময় হতাশ হয়েছে বিএনপি। ঢাকা বিভাগের অন্তর্গত বিএনপির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের গোপালগঞ্জ 1, 2, 3, মাদারীপুর 1, 2, 3, শরীয়তপুর 1, 2, 3 ও ফরিদপুর 1, 4, 5 আসন আছে পরাজয় বরণের তালিকায়। টাঙ্গাইল 1 ও গাজীপুর 1 আসনও বিগত নির্বাচনগুলোয় দখলে নিতে পারেনি বিএনপি। সিলেট বিভাগে হবিগঞ্জ 1, 2, 3, 4, মৌলভীবাজার 2, 4, সিলেট 6 এবং সুনামগঞ্জ 2 ও 3-এ ধানের শীষ জয় পায়নি 91 থেকে 2008 পর্যন্ত। এর কারণ পর্যালোচনা করছে দলটি। 91-96 তো এই অঞ্চলে একটি রাজনৈতিক আবেগ কাজ করেছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মাঝে। আবেগ তো কোনো রাজনৈতিক সিদ্ধান্ত সঠিকভাবে দিতে পারে না, সে কারণেই আমাদের হয়তো প্রার্থীরা জয়লাভ করতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার পরে বিশেষ করে আমাদের গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর সুষ্ঠু ইলেকশন হয়নি, যেহেতু পতিত সরকারের প্রধানমন্ত্রীর বাড়ি আমাদের ওই বিভাগে ছিলেন। এই কারণেই কিন্তু মানুষকে আরও বেশি হয়রানির মধ্যে থাকতে হয়েছে। এই যে 9টি আসন আপনাদের দৃষ্টিতে এসেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। সেখানে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, সেই জন্যই আমরা এবার আমাদের সাংগঠনিক দুর্বলতাটা আমরা আগে দূর করেছি। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচন এখন বিএনপির মূল লক্ষ্য। আগের ফল যাই হোক, এবার ঘুরে দাঁড়াতে চায় তারা, তাই জনবান্ধব আর জনসম্পৃক্ত কর্মসূচিকে প্রাধান্য দিচ্ছে বিএনপি। ফ্যাসিবাদী আন্দোলনে এই অঞ্চলের মানুষ যেভাবে বিএনপির নেতৃত্বে আন্দোলন করেছে, এখন বিএনপি এখানে সবচেয়ে বেশি জনপ্রিয় দল। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইতিমধ্যে জরিপ হয়েছে, সে জরিপেও অনেক কিছু তথ্য উঠে এসেছে, সে ব্যাপারেই কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আশা করি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও উনি একাধিক টিম উনি মাঠে পাঠিয়েছেন, তারা সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। যিনি নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য স্বস্তি মানুষ বোধ করবেন, এমন মানুষকেই ওনারা মনোনয়ন দেবেন এবং তারা নির্বাচন থেকে বেরিয়ে আসবেন ইনশাআল্লাহ। আগামী নির্বাচনেই আপনারা দেখবেন যে গোপালগঞ্জে শুধু একটি মাত্র দলের দুর্গ, সেটা ভুল প্রমাণিত হবে। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে গোপালগঞ্জ থেকেই আপনারা দেখবেন যে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী জয়ী হবে। এই আসনগুলো নিজেদের করে নিতে উদ্গ্রীব তৃণমূলের কর্মীরা। সারা দেশের অন্য আসনগুলোর পাশাপাশি এগুলোর পরিকল্পনায় কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ দৃষ্টি দেবে এমন প্রত্যাশা তাদের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনা ঘটেছে উত্তরায়। বৃহস্পতিবার রাত 11টার দিকে বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয় ছাত্রদের উপর। এতে গুরুতর আহত হন অন্তত 6 জন। আহতরা জানান, এই হামলার আগে বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের হুমকি ধামকি দিচ্ছিল। এই হামলা তাদেরই কাজ জানিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা। উত্তরা 18 নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠের পাশের সড়ক। বৃহস্পতিবার রাত 11টার দিকে মোবাইলে ধারণ করা এই ফুটেজে দেখা যায় একদল লোক বিভৎসভাবে পেটাচ্ছে কয়েকজনকে। পরে জানা যায় হামলার শিকার ব্যক্তিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া নেতৃবৃন্দ। অভিযোগ, তাদের উপর হামলা করেছে আওয়ামী লীগের লোকজন। রাতের এই হামলায় আহত হয়েছেন অন্তত 6 জন। তবে চিকিৎসা নিতে তারা হাসপাতালে না গিয়ে উল্টো দোষীদের গ্রেফতারের দাবিতে সড়কেই বসে পড়েন। 21-22 জুলাই আমরা বিএনপি আন্দোলন করে রাখার পর আমি আবরার সানমুন রাসেল যারা সামনে ছিলাম, আমাদের মাথার দাম উঠছিল, ওরা আমাদেরকে শুট করে ফেলবে এবং ওই রাগ ওদের উপর এখনো আছে। ওনারা বলে যে ওনারা পদবি থাকতে হবে। আরে ভাই, আমাদের হাতে যখন গুলি চালাইছিল তখন কয়টা পদবি ছিল? ওরা তো আমাদেরকে ইট মারছিল, তো ওদের কি পদবি দেখে আমরা দেখছিলাম।
ভোর 4:30টার দিকে ঘটনাস্থলে আসেন সেনা সদস্যরা। আশ্বাস দেন পুলিশকে সাথে নিয়ে হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেফতারের। এবং এখানে দেখছেন যে আপনারা কি ওরা বলে যে তোরা আমাদের বিদায় করছিস আমাদের দলকে এমনি হাসিনাকে বিদায় করছিস আমি নিজের মুখে বলছে তো করে মারমু আগে ফোন দিয়ে বলে তোরা আই তোরা বৈষম্যকে এদিকে আই তোরা আজকে মায়ের দাঁত ভাঙা গেল বাসার মানুষের দাঁত ভাঙা গেল ওরে বাসার আমাকে একটু আসেন আমাদের ওরা আমাদেরকে স্পষ্ট আজকে হত্যা মামলার চেষ্টা করছিল ওকে মাথা আঘাত করতে পারবে দেখেন ওর মাথায় এই যে ও হচ্ছে আমাদের তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক। যতবার ঝামেলা হয়েছে আমি নিজেই আসছি আজকে এখন রাতে চলে আসলাম তো যাতে যতবার আমরা রেট দিয়েছি আমি ওই সুনাম নেসের কথা বলছি আমি নিজেই তার বাহার রেট দিয়েছি পাইনি তারপর থেকে আমার অফিসার ফোর্স এখানে নিয়োগ করা এখানে করা আছে যদি কোনো তথ্য পাইলে আমাকে জানাবে এবং তাকে আমরা অন্য হয়ে খুঁজেছি। হামলার শিকার শিক্ষার্থীরা বলছেন নিরাপত্তার ঝুঁকিতে আছেন তারা। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী ঢাকায় সম্প্রতি এক কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়েছে সিএনজি চালক। ধর্ষণের মোটিভ থাকলেও পরে অস্ত্রের মুখে সর্বস্ব লুটে পালায় অপরাধী। এর আগে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে কিশোরীকে। এই ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করলে তার তদন্তের পর সিএনজি চালক রবিনকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায় চালকের ছদ্মবেশে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছে এমন অনেক অপরাধী যাদের টার্গেট গভীর রাত কিংবা খুব ভোরের যাত্রীরা। বাকিটা জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান শেষে 21 সেপ্টেম্বর শেষ রাতে বাসায় ফিরছিলেন 17 বছরের এক কিশোরী। উত্তরার জসিমউদ্দিন এলাকা থেকে সিএনজিতে ওঠেন দুই বান্ধবী। একজনকে গন্তব্যে নামিয়ে খিলগাঁও গোরানের দিকে চলতে থাকে যানটি। কিন্তু বিমানবন্দর ক্রস করলেই কাওলা স্টাফ কোয়ার্টারের নির্জন জায়গায় সিএনজি নষ্ট হয়ে যাওয়ার দাবি করেন চালক। এক পর্যায়ে যাত্রী আসনের পেছনের জায়গা থেকে ছুরি বের করে চালক। অস্ত্রের মুখে শ্লীলতা হানির চেষ্টা করে। ঠেকাতে গেলে উপর্যুপুরি ছুরিকাঘাতের মাধ্যমে চালায় হত্যা চেষ্টা। ছিনিয়ে নেওয়া হয় টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র। আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও কিন্তু আমার ক্ষতি করো না। তখন সে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ এসে ওর হেল্প করে। তখন ও কী করছে গলার মধ্যে ছুরিটা ধরছে। ধরার পরে যখন চিল্লাচিল্লি বন্ধ হচ্ছে না তখন একটা মেডিসিন নিছে। মেডিসিন নিয়ে তার মুখে দিচ্ছিল। তখন ওই মেডিসিনটা ওই ধাক্কাধাক্কি করে ফেলে দিচ্ছে। তারপরে যখন চিল্লাচিল্লি করছিল তখন আবার সে গলার মধ্যে ছুরিটা ধরছে। ধরার পরে গলা গলাটা করার জন্য তখন হাত দিয়ে ঠেকাচ্ছে, তখন হাতে পোস্টার লাগছে। ভয়াবহ এই ঘটনায় আহত কিশোরীর মা বিমানবন্দর থানায় মামলা করেন। মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু সিএনজি চালকের কোনো তথ্যই ছিল না। তাই ঘটনাস্থলের আশপাশের এলাকার সিসি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত সহায়তা আর কয়েকটি নম্বরের উপর ভিত্তি করে চালায় তদন্ত। অবশেষে দুদিনের গোয়েন্দা নজরদারির পর গ্রেফতার করা হয় অভিযুক্ত চালক এনায়েত হোসেন রবিনকে। ভিকটিম যে সিএনজির ছবিটা তুলে রেখেছিল, আমরা বেসিক্যালি ছবিটা অস্পষ্ট ছিল, ছবিটার মাঝের দুটো ডিজিট বোঝা যায়নি। তারপর আমরা ছবিটার উপরে কাজ করি। 2 দিন ধরে গোয়েন্দারা প্রতিটা সিএনজি পর্যবেক্ষণ করে। 3-4টা সিএনজিকে আমরা টার্গেট করি এবং এই 4টা সিএনজি নিয়ে আমরা আরও স্টাডি করার এক পর্যায়ে আমরা এই আসামিকে শনাক্ত করে আসামিকে আমরা হেফাজতে নেই। হেফাজতে নিয়ে আমরা যখন বাদীকে এই আসামির ছবি প্রেরণ করি, বাদী এই আসামিকে কনফার্ম করে। র্যাব বলছে চালকের ছদ্মবেশে রবিন আগেও একই ধরনের অপরাধ করেছে। ছিল আরও ভয়ঙ্কর পরিকল্পনা। যারা এই চক্রের সদস্য তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব। চালক বেশে যে সকল ছিনতাইকারী দস্যু ডাকাতরা থাকেন, রাস্তায় ওত পেতে এই ধরনের যাত্রীদের অপেক্ষা থাকেন, আমার অনুরোধ থাকবে আপনারা এই ধরনের যাত্রী গাড়িতে ওঠার আগে গাড়ির নাম্বার এবং ড্রাইভারের ছবি, গাড়ির নাম্বারের ছবি এগুলো নিজের মোবাইলে রাখবেন। গভীর রাত কিংবা খুব ভোরে সিএনজি ও অন্যান্য গাড়িতে উঠলে নম্বর প্লেট এবং চালকের ছবি তুলে কাছের কাউকে পাঠিয়ে রাখার আহ্বান জানিয়েছে র্যাব। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচন ও রমজান মাস বিবেচনায় নিয়ে এবার ডিসেম্বরে বইমেলা আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলা একাডেমি। এই সিদ্ধান্তে তেমন খুশি না হলেও প্রস্তুতি নিতে শুরু করেছেন বেশিরভাগ প্রকাশক। তবে মেলায় অংশ নেওয়া নিয়ে রয়েছে সংশয়। পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি অবশ্য বলছে পরিস্থিতি ঘোলাটে করতে অযৌক্তিক দাবি তুলছে একটি পক্ষ।
বাংলা একাডেমির মহাপরিচালক জানিয়েছেন, সরকার আবারও সময় পরিবর্তন করলে তাতে আপত্তি নেই একাডেমির। বিস্তারিত জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফর রহমান। ফেব্রুয়ারি মানেই ২১শে বইমেলা, কিন্তু এবার সিদ্ধান্ত হয়েছে বইমেলা ডিসেম্বরে করার। ফলে প্রায় ১.৫ মাস আগেই সব প্রস্তুতি সারতে হবে লেখক, প্রকাশক আর আয়োজকদের। বাংলা একাডেমির এমন ঘোষণায় যেন দম ফেলার ফুরসত নেই কারো। পাণ্ডুলিপি নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন প্রকাশকরা। চলছে লেখকদেরকে তাগাদা দেয়া, প্রুফ দেখা, প্রিন্টিং ও বাধাইয়ের কাজ। প্রকাশকদের একাংশ অবশ্য ডিসেম্বরে বইমেলা আয়োজনের বিরুদ্ধে। তারা বলছেন, মেলা ২ সপ্তাহেরও হতে পারে, তবে আয়োজন হতে হবে ২০২৬-এর কোনো এক সুবিধাজনক সময়ে। ডিসেম্বরে হলে মেলায় অংশ নেওয়া থেকে বিরত থাকার কথাও ভাববেন অনেকে। ডিসেম্বরে ১ মাসের মেলা, এটা খুব আমাদের উপর একটা জুলুম করা হবে, একটা অত্যাচার করা হবে। এটা আমাদের অনেকেরই মানতে কষ্ট হবে। এখন হয়তো কেউ কিছু বলে না, সময় মতো কেউ যাবে, কেউ যাবে না। ছোট হাউস, মাঝারি মানের হাউস আছে, পাবলিকেশন হাউসগুলা, তারা বইমেলাকে কেন্দ্র করে বেঁচে আছে। এখন সেই বইমেলা যদি আগায় আনা হয় ডিসেম্বরে, আমার মনে হয় যে এটা খুবই আমাদের প্রকাশনা শিল্পের জন্য খুবই একটা ক্ষতির ব্যাপার হয়ে দাঁড়াবে। আসন্ন নির্বাচন ও রমজানকে কারণ দেখিয়ে ডিসেম্বর কিংবা জানুয়ারিতে বইমেলা আয়োজনের দাবি জানিয়ে সংস্কৃতি উপদেষ্টাকে চিঠি দিয়েছিল প্রকাশকদের সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি বাপুস। চিঠিতে ছিল ৩টি সম্ভাব্য সময়ের কথাও: ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি, ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি কিংবা ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি। প্রথম প্রস্তাবটি গ্রহণ করে বাংলা একাডেমি। বইমেলা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও বাপুসের পরিচালক বলছেন, সব পক্ষের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় বাপুসের নির্বাচনে পরাজিত একটি পক্ষ। নির্বাচনে তারা আমাদের সাথে পরাজিত হয়েছে। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী নির্বাচনে যারা পরাজিত হয় তারা বিজয়ী প্রার্থীদেরকে সারা বছর ট্রাবলে রাখে। এটা একটা রাজনৈতিক সত্য আমাদের। আরেকটা দিক, বিপ্লব উত্তর সময়ে যে সমস্ত বইফোর সংগঠনগুলো গড়ে ওঠে, ওই সংগঠনগুলোর ভিতরে পুরনো জার্ম থাকে। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, যে কোনো সময়ই বইমেলা আয়োজনে প্রস্তুত তারা। সরকার যদি আবারও সময় পরিবর্তন করে তাতে আপত্তি থাকবে না একাডেমির। মহাপরিচালক নিশ্চিত করেন, বইমেলা হবে আগের মতোই বৃহৎ পরিসরে। বাংলা একাডেমি তো বলতে পারে না যে আমরা এই সময় মেলা করব। এটা তো প্রকাশকদের ব্যাপার, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপার। ফেব্রুয়ারি থেকে আগে মেলা নিয়ে এলে বাংলা একাডেমির কী লাভ? ওর তো অনেকগুলো স্কেজুয়াল আসলে চেঞ্জ করতে হচ্ছে। আমাদের এজিএম ছিল, আমাদের এজিএম চেঞ্জ করতে হচ্ছে, পুরোটাই তো লস। কিন্তু সবার যে সমস্যা হচ্ছে এবং লোকে যে কনসার্ন প্রকাশ করছে সেটা খুবই সত্য। এটা সরকার বিবেচনায় নিয়ে যদি এই ডেট পরিবর্তনের জন্য আমাদেরকে আবার বলে, আমরা সেটা পুনর্বিবেচনা করতে পারি। মেলায় বই আনতে হাত ছুটিয়ে লিখতে ব্যস্ত লেখকরা। তবে অনেকেই মনে করছেন, মেলায় উল্লেখযোগ্য হারে ভাটা পড়বে পাঠকের, বিক্রি হবে কম। এই চিন্তা থেকে অনেকেই আনবেন না নতুন বই। তাড়াহুড়ো করে পাণ্ডুলিপি জমা দিলে সাহিত্যের মানও ধরে রাখা কঠিন হবে। মানুষের হাতে টাকা নাই ডিসেম্বর মাসে, ওরা অভ্যস্ত হচ্ছে ফেব্রুয়ারি মাসে মেলায় যাওয়ার জন্য। আপনি সেটা বললেন ডিসেম্বরে হবে, লেখকরা তাড়াহুড়ো করে কোনো রকমের পাণ্ডুলিপি শেষ করার চেষ্টা করছে। এই মেলায় আসলে কেন আসবে? তো ভিড় হবে যদি আপনারা ওখানে বিরিয়ানি, ঝালমুড়ি এইগুলোর আয়োজন করা যেতে পারে। বইয়ের জন্য আমি ভিড় হবার তেমন কোনো কারণ দেখছি না। কিছু কিছু লেখক আছেন যে তারা একটা মেলাকে কেন্দ্র করে চিন্তা করে রাখেন যে আমি এই মেলাতে বই করবই, তো তখন হয়তো সে তার মানের দিকটা অতটা চিন্তা করবে না। পাণ্ডুলিপিটা যেমন তেমন করে গুছিয়ে তারা চিন্তা করবে যে বইটা প্রকাশ করে ফেলি। সেক্ষেত্রে আসলে মূল ঠকছে কিন্তু পাঠক। সোহরাওয়ার্দী উদ্যান বা বাংলা একাডেমি প্রাঙ্গণে এখনও মেলা আয়োজনের কোনো দৃশ্যমান প্রস্তুতি চোখে পড়েনি। সময় আবার পরিবর্তন হতে পারে এমন ধারণা থেকেই প্রস্তুতি পর্ব শুরু হয়নি বলে রয়েছে গুঞ্জন। ভাষার মাস ফেব্রুয়ারিতে নয়, এবার বইমেলা হতে চলেছে বিজয়ের মাস ডিসেম্বরে। আয়োজকরা বলছেন, সব ধরনের শঙ্কাকে পেছনে ফেলে এই বইমেলাকে আপন করে নেবে বইপ্রেমীরা। এই প্রাঙ্গণ পরিণত হবে লেখক, পাঠক এবং প্রকাশকদের মিলন মেলায়। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। মেডিকেল বর্জ্যের অবৈধ ও গোপন বাণিজ্য চলছে চট্টগ্রামে। হাসপাতাল থেকে সংক্রামক জীবাণুবাহী বর্জ্য ভাঙাড়ি দোকান হয়ে ছড়িয়ে পড়ছে সারা দেশে। গড়ে উঠেছে দোকান কারখানা। নেপথ্যে জড়িত হাসপাতালের কর্মী, রাজনৈতিক নেতা ও অসাধু ব্যবসায়ীদের সংঘবদ্ধ চক্র।
অনুসন্ধানে পুরো বিষয়টি উঠে এলেও কিছুই জানে না বলছে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান। সাইদুর রশিদ ইভান ও সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে মামুনুর রশিদ অভির রিপোর্ট। রোগীদের ব্যবহৃত স্যালাইন, ইনজেকশন, রক্তমাখা গজ, খাবারসহ সংগৃহীত সব বর্জ্য মজুতখানায় নিচ্ছেন এই ওয়ার্ড বয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 4 থেকে 5 টন বর্জ্য তৈরি হয়, যার 20 থেকে 30% সংক্রামক জীবাণুবাহী। ওয়ার্ড পরিষ্কারের পরে একসাথে করার পরে আমরা এরকম টলি দিয়ে নিয়ে ওইখানে ফালা দিয়ে আসি। মজুতখানায় ঢুকে দেখা গেল ফেলে দেয়া বর্জ্যের কিছু অংশ বিক্রির জন্য বাছাই করছেন এই পরিচ্ছন্ন কর্মী। কই নিয়ে যায়? বউবাজার জানেন আপনি? এসব মেডিকেল বর্জ্য কিনতে আগাম টাকা দেন কিছু ব্যবসায়ী। ব্যবসাটা নিয়ন্ত্রণ করেন সুপারভাইজার সবুজ। বর্জ্য কোথায় যায় প্রশ্ন করতেই রেগে হুমকি দেন তিনি। এটা আমরা শুনছি যে দোকান দেয়, তার সাথে একটা কন্ট্যাক্ট করে, ঠিক আছে? এই ইয়াসিন দিকে আপনি আমাকে বলেন 1.5 লাখ টাকার কেন কথা বলতেছেন আপনি? এই যে উনি উল্টো এখন আমাদেরকে ভিডিও করছেন। আমরা জিজ্ঞেস করতে চাইলাম যে এই যে মেডিকেল বর্জ্যগুলো তারা এগুলো ডাম্পিং এ না দিয়ে, অর্থাৎ নগর সেবা নামে যে একটি সংস্থা রয়েছে তাদেরকে না দিয়ে সেগুলো তারা বাইরে বিক্রি করে দেয়। এই প্রশ্নটি যখন তাকে করলাম তিনি ভিডিও অন করছিলেন, তিনি ভিডিও অন করে উল্টা আমাদের উপরে দোষারোপ করছিলেন। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান নগর সেবার প্রতিনিধিও স্বীকার করেন ঘাপলার কথা। মেডিকেলের উৎপত্তি স্থান থেকে অনেক সময় আয়াবুয়া যারা আছেন ওনারা কি করেন, এই ভাঙ্গারি দোকানে বিক্রি করার জন্য ওইখান থেকে সেপারেট করে ফেলেন। তো সেই চোখে আমরা যখন স্পটলি যখন কাজ করতে যাই তখন কিন্তু এই ময়লাগুলো পাই না। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালায় এসব বর্জ্য আলাদা মজুদ, পরিবহন ও ধ্বংসের বিধান থাকলেও তা উপেক্ষিত। মৃত্যু ঝুঁকি থাকবে। এই সিরিঞ্জ দিয়ে যখন ধরো ওখানে ব্যাকটেরিয়া আছে, এটা আমি যখন ঢুকাবো তখন তো ব্যাকটেরিয়া পুশ করলাম। এবার খুঁজে বের করি সেই জায়গাগুলো যেখানে হাসপাতালের বর্জ্য বিক্রি হয়। ক্রেতা সেজে চেষ্টা করি কেনার। প্রথমে বিক্রি করতে চাইলেও ক্যামেরা দেখে সরে যান। দেখা গেল বস্তা ভর্তি ব্যবহৃত সরঞ্জাম। প্রতিটি স্যালাইনের প্যাকেটের দাম 8 টাকা, সিরিঞ্জ 1 টাকা। চট্টগ্রাম শহরে চকবাজার, বগারবিল ও বাকলিয়া এক্সেস রোড সহ বিভিন্ন এলাকায় এমন আরও 100-ও বেশি দোকান খুঁজে পাই আমরা, যারা বর্জ্য কেনে মেশিনে গুঁড়ো করে প্যাকেট করে। কাঁচামাল হিসেবে তা কিনে নেন ব্যবসায়ীরা। বেশি যায় ঢাকায়। এগুলো তো আমরা প্রসেসিং জানি না, ঠিক আছে? আমরা এগুলো আনামভাবেই কি প্যাকেট করে আনামভাবেই বস্তা ভরে ঢাকাতে পাঠাই দিই। বাচ্চা মনে করেন না টুকটাক যা বাইরে হয়, ধরেন মাসে 50 কেজি, 100 কেজি বা 200 কেজি বাইরে হয়, আমরা মাসে এটা আমরা ফ্যাক্টরিতে দিয়ে দিই। আমরা আবারও ফিরে যাই হাসপাতালে। অনুসরণ করি বর্জ্য পরিবহন ও ধ্বংস করার দায়িত্ব প্রতিষ্ঠান নগর সেবার ট্রাককে। রাত যত গভীর হয় ট্রাক তত বর্জ্যে ভরে উঠতে থাকে। বিধিমালা অনুযায়ী 5 রঙের ডাস্টবিন বা পলিতে 5 ধরনের বর্জ্য পরিবহনের নিয়ম থাকলেও তা মানার বালাই নেই। পরদিন ভোরে বর্জ্য বোঝাই ট্রাকটি আমরা পাই আনন্দবাজারে ডাম্পিং স্টেশনে। কিছু বর্জ্য পুড়িয়ে ফেলা এবং কিছু মাটির নিচে পুঁতে রাখার কথা, কিন্তু বাস্তবে বর্জ্য কোনোভাবে ফেলে যাওয়াই যেন রুটিন তাদের। যেগুলো আমাদের এখানে প্যাকেট করা আসে ওগুলোই আমরা পুড়িয়ে ফেলি। এখানে আমাদের ধরার খোলার কোনো সিস্টেম নাই। তাহলে বাইরে গেল কিভাবে? বাইরে যে আপনার এই ডাম্পিং থেকে ফেলে। আমার এখানে ধরার কোনো নিয়ম নাই, অর্থাৎ ওগুলো যে একটা ব্যাগ দেবে, ব্যাগটা খুলে দেখার সে নিয়মও নাই। ট্রাকের পাশেই দেখা যায় খালি হাতে সিরিঞ্জ, স্যালাইনের নল, যে যা পারছে কুড়িয়ে নিচ্ছে স্থানীয় অনেকে। ক্যামেরা দেখতেই সটকে পড়েন। স্থানীয়দের মাধ্যমে সংগ্রহ করা বর্জ্য কয়েক হাত বদলে যায় ভাঙারির দোকানে, এরপর কেটে অথবা গুঁড়া করে বিক্রি করা হয়। এখন পুরো ব্যবসাটা নিয়ন্ত্রণ করছেন আইয়ুব ও তৈয়ুব নামে কৃষক দলের স্থানীয় 2 নেতা। সিরিজ তো মনে করেন আমরা এভারেজ মাল কিনি, মালের লগে তো আসবে 1 কান দিয়ে, এটা তো আমরা ফালাই দিতে পারবো না। 1 কেজি মাল আমরা 60 টাকা, 50 টাকা 60 টাকা কিনি। এগুলা দিয়ে আবার এরকম ডিব্বা ডিব্বা তৈরি হইব, বাড়ি টাড়ি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি নেই, আর পরিবেশ অধিদপ্তর ও কলকারখানা জানেই না মেডিকেল বর্জ্য বাণিজ্যের কথা। এগুলো বিক্রি করার প্রশ্নই ওঠে না।
এবং এগুলো যারা কিনতেছে তারা এগুলো কেন কিনতেছে সেটা কিন্তু আমার বোধগম্য নয়। এখন যেহেতু এটা আমার নোটিশ আছে, এটা এখন আমি তদারকি করব এবং তদারকি করে যারা এই সমস্ত কাজের সাথে জড়িত তাদেরকে আমি পানিশমেন্ট দেব। টোকাইগুলার আসলে কোনো বেজ নেই, তারা তাদের মতোই কাজ করে যায়। বকা দিলে চিল্লাইলে ওদের সাথে চিল্লানো যায় না। আমি যখন ওখানে গার্ড দিছি, আমার গার্ড তো লাঠি নিয়ে তাকে ছুরি টুরি দেখাইছে, ধাক্কায় ওখান থেকে বের করে দিছে। মেডিকেল বর্জ্যটা ইউজ কিভাবে হবে, কোন রকম হবে, এটা আমার আইন অনুযায়ী যতটুকু অথরিটি আমি সর্বোচ্চ প্রয়োগ করব। চট্টগ্রাম মেডিকেল সহ 287টি সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দিনে তৈরি হওয়া বর্জ্যের পরিমাণ প্রায় 8 থেকে 10 টন। নিয়ম আছে, পথ আছে, শুধু দায়িত্ববোধ নেই। যাদের দেখার কথা তারা দেখেও যেন দেখছেন না। আর এই সুযোগে হাসপাতালের এসব বর্জ্যগুলো হয়ে উঠছে কিছু মানুষের আয়ের সহজ পথ, যা সংক্রমণ ছড়িয়ে দিতে পারে সবার মাঝে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 24 কোটি টাকার কেনাকাটায় 5 কোটি টাকারও বেশি হেরফেরের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের তীর স্বয়ং হাসপাতাল পরিচালক, ড্যাব নেতাসহ সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। কুমিল্লা মেডিকেলের সরঞ্জাম মেরামত ও কেনাকাটায় চক্রটি কিভাবে অনিয়ম করেছে সেটি থাকছে সহকর্মী খোকন চৌধুরীর 2 পর্বের প্রতিবেদনের শেষটিতে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ড। স্বাস্থ্যসেবার পাশাপাশি মেডিকেলের আসবাব নিয়ে অভিযোগ শেষ নেই রোগী স্বজনদের। ওয়ার্ডগুলোতেও বেড সংকট, কোথাও কাঁথা, বালিশ, চাদরের ব্যবস্থা করতে হয় রোগীর স্বজনদেরকেই। মেডিকেল তো কোনো বালিশ দেয় না, বালিশ সব কিনে, এটা সুতিটা দিলে রোগীর জন্য ভালো হতো। অথচ সম্প্রতি রোগীদের জন্য 67 লাখ টাকার বালিশ, কভার ও চাদর কেনা হয়েছে। তবে অভিযোগ সবই নিম্নমানের। ক্রয় রসিদে প্রায় 40 লাখ টাকা খরচে স্টিলের আসবাবপত্রের কথা উল্লেখ থাকলেও বাস্তবে দেখা গেছে সবই লোহার। মাল বানানোর কারণে দেরি হয়েছে, যে কারণে আমরা দেরিতে আসছে, আমরা এদিকে রাখছি। এখন আবার সরবরাহ হবে, সরবরাহ হওয়ার পর যে মালটা থাকবে আমরা ভিতরে নিয়ে আসবো। হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি মেরামত খরচ দেখানো হয়েছে 1,70 লাখ। তবে তা কোন যন্ত্রের মেরামত তার উল্লেখ নেই চুক্তিতে। হাসপাতালের এমএসআর গ্রুপে 21 কোটি টাকার বেশি পণ্য কিনেছে কেবল 2টি প্রতিষ্ঠানের কাছ থেকে। অভিযোগ রয়েছে সেই 2টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আর কেউ নয়, বরং দুর্নীতির দায়ে জেলে থাকা সাজ্জাদ মুন্সি। সবকিছু দেওয়ার পরে বিলগুলা নিয়ে এসে জোর করে আমার থেকে স্বাক্ষর দিয়েছে, শুধু স্বাক্ষরে আমি দিচ্ছি। এখানে আরেকটা ছিল যে ডাক্তার MM হাসান, উনি তো আরো বিশাল প্রভাবশালী লোক, মানে ব্যাপার আরিফাদার অনেক কিছু বলছে, শুনছেন তো। ওষুধ থেকে শুরু করে সরঞ্জাম মেরামত সব খাতেই অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ, ক্রয় কমিটির সদস্য ডাক্তার MM হাসান সহ ড্যাবের কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা জানতে পরিচালকের রুমে গেলে আটকানোর চেষ্টা চালান আরেক অভিযুক্ত প্রধান সহকারী দেলোয়ার হোসেন। আমি কি করছি? আমি তো কমিটির সদস্য নাকি আমি সবগুলো আপনি তো না, আমি আপনি বুঝেন, আমি কি কমিটির সদস্য, আমি কি স্টোর কিপার, আমি কি অ্যাকাউন্টেন্ট? আপনি তো প্রধান সহকারী। প্রধান সহকারী কোনো কাজ নেই। তবে এত সব অভিযোগের বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত পরিচালক। যখন আপনারা প্রশ্ন করতেছেন তো আপনার প্রশ্ন করার রাইট আছে, আমি প্রশ্ন নিব না নেব এটাও আমার রাইট আছে, আমি উত্তর নাও দিতে পারি। এসব অনিয়ম তদন্তে এরই মধ্যে গঠন করা হয়েছে 2টি আলাদা কমিটি। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। 3 বছর ধরে বেহাল দশা নেত্রকোনার কেন্দুয়া মদন সড়কের। দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। 2 উপজেলার অন্তত লক্ষাধিক মানুষের ওই সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। সহজ বলছে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরুর কথা। মাত্র 9 কিলোমিটার অংশ সংস্কার না হওয়ায় পরিবর্তন হয়ে গেছে বাস চলাচলের পথ। 60 কিলোমিটার সড়ক ঘুরে ঢাকায় যেতে হয় নেত্রকোনার মদন উপজেলার বাসগুলো। এই সড়কটা আমাদের এই কেন্দ্রবাসী বলা যায় যে একটা দুঃখের নাম। এমনও জায়গা আছে যেখানে গর্ত হাঁটু পর্যন্ত মানে পানি জমে থাকে। রাস্তা বেশি সমস্যা, গাতা গোতা অ্যাক্সিডেন্টের সমস্যা আছে।
মাত্র ৩ বছর আগের কথা। নেত্রকোনার মদন কেন্দুয়ার এই সড়ক দিয়ে দুরন্ত গতিতে ছুটত বাস। এখন বৃষ্টি হলেই ছোটখাটো নদীর আকার ধারণ করে এই সড়ক। দিনে দিনে স্থানীয়দের জন্য বিভীষিকাময় হয়ে উঠছে এটি। ঢাকার সাথে এই জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম মদন কেন্দুয়া সড়ক দিয়ে শুষ্ক মৌসুমে কোনোভাবে পার হলেও বর্ষায় নাভিশ্বাস ওঠে চলাচলে। একটা রোড গাড়ি বা একটা মোটরসাইকেল আন্দাজ করা যায় না যে কতটুকু গভীর, যার কারণে অনেক সময় এভাবেই আন্দাজ ধরতে হয়, ধরার পর অনেক সময় একটা অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা প্রতিদিনই ঘটে, কেউ চাক্কা খুললে জায়গা, কেউ চাক্কা ব্রাস্ট হয়ে বেরিং ভাঙ্গে জায়গা, আগা চাক্কা বাম্পার ভাঙ্গে জায়গা, এরকম প্রতিদিন। সড়কটি দিয়ে মালামাল পরিবহনেও চরম ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ীদের। প্রায় আটকে পড়ে পরিবহন। গেল ৩ বছরে আঞ্চলিক এই সড়কে দেখা মেলেনি যাত্রীবাহী কোনো বাস। অন্য জেলা শহরে যেতে ভরসা সিএনজি কিংবা ছোট যানবাহন। স্কুলগামী শিক্ষার্থীদের থেকে শুরু করে গুরুতর রোগী কারোরই রেহাই নেই এই দুর্ভোগ থেকে। একটা সরকারি স্কুল আছে এখানে, পাশাপাশি সরকারি একটা কলেজ আছে। এমন একটা অবস্থা, হেঁটে পর্যন্ত যাওয়া যায় না, সবসময় পানি লেগে থাকে, কাদা লেগে থাকে। সবসময় যাতায়াতের সময় আমাদের অনেক অসুবিধা হয়। এই গাড়ি যাওয়ার সময় শরীরে অনেক পানি পড়ে। এলজিডি কর্তৃপক্ষ বলছে সড়ক মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। মদন থেকে কেন্দুয়া দিয়ে এটা ঢাকায় বাস চলাচল করে, তো এই রাস্তাটা মেনটেনেন্স করা খুবই দরকার এবং এই অর্থ বছরে বরাদ্দ স্বল্পতার কারণে আমরা এটা বাস্তবায়ন করতে পারিনি। ইনশাল্লাহ সামনের অর্থ বছরে এটা করতে পারবো বলে আশা রাখি। 9 কিলোমিটার দীর্ঘ এই সড়কে চলাচল 3 উপজেলার লক্ষাধিক মানুষের। শরীফ ফারুকি, যমুনা নিউজ। টানা 4 মাসের বেশি সময় জলবদ্ধতায় চরম সংকটে আছেন যশোরের দুঃখখ্যাত ভবদহবাসী। তারপরেও নিরানন্দ পরিবেশের সামর্থ্য অনুযায়ী চলছে দেবী দুর্গাকে বরণ করার নানা আনুষ্ঠানিকতা। দুঃখ দুর্দশায় দিন পার করা পরিবারগুলো নিজেদের সাধ্যমতো চেষ্টা করছে ধর্মীয় রীতি রক্ষার। হাজারো সংগ্রামের কাছে জীবনের রং ফিকে হয়ে আসলেও উৎসবের আমেজে ভাটা পড়তে দিতে চায় না কেউই। তাই যশোরের দুঃখখ্যাত ভবদহের চারপাশে অথই জল থাকলেও কমতি নেই দুর্গাপুজোর আয়োজনে। দীর্ঘ 4 মাস ধরে পানিবন্দী ভবদহ এলাকার মানুষ। প্রায় প্রতিটি বাড়ির চারপাশেই হাঁটু পানি, উঠান ছাড়িয়ে অনেকের ঘরেও ঢুকে গেছে পানি। দুঃখ দুর্দশায় দিন পার করা পরিবারগুলোও নিজেদের সাধ্যমতো চেষ্টা করছে ধর্মীয় রীতি রক্ষার। কষ্টে করতে আসছে, দান চাল কবে হবে না হবে তার তো ঠিক নেই। বুই খাত তাইও তো কোনো লাভ হচ্ছে না, সব তো জলের তলায়। এই অবস্থার ভিতরে মা আসতেছে, এক কাপড়ে বাজার ঘাটে যেতে হবে, কাপড় কিনতে পারিনি। পুরো তো করতে হবে, একটা অনুষ্ঠান যখন হিন্দু ধর্মের তা তো করতে হবে বছর একটা দিন। জল আর দারিদ্রতার সঙ্গে লড়াই করা এসব মানুষেরা বলছেন, জাঁকজমক না হলেও সীমিত পরিসরে মণ্ডপে মণ্ডপে চলবে মায়ের অর্চনা। ছেলেপেলেদের একটু কেনাকাটা করেছি পুজোর দিনাদায়ক হয়ে। মনে আসলে সবার আনন্দ আছে, কিন্তু আবার একদিক থেকে আনন্দ নাই, যেহেতু চারিপাশ তলানো, কারো বাড়ি জাগনো নেই, বাজারে পুজো দেখতে গেলে নৌকো করে পার হতে হচ্ছে। দারিদ্রতার ভিতর দিয়েও আমরা আমাদের আশা করি আমাদের পূজাটা সুষ্ঠুভাবে এবং ভালো হবে। প্রতিটি পূজা মণ্ডপে জোরদার করা হয়েছে নিরাপত্তা। পূজা উদযাপন পরিষদের দাবি দ্রুত পানি নিষ্কাশনের সঙ্গে টিআরএম চালু ও আমডাঙ্গা খাল সংস্কারের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে দুর্ভোগ লাঘবে দ্রুতই ভবদহ অঞ্চলের 5টি নদী পুনর্খনন করবে সেনাবাহিনী। উৎসবের আমেজ আসলে ভবদহ এলাকায় ফিরিয়ে আনতে গেলে স্থায়ীভাবেই জলাবদ্ধতা নিরসন হতে হবে। সেনাবাহিনী নদী পুনঃখনন করলে নৌরুট যখন সচল হবে, ভবদহের গেট খোলা থাকবে, মানুষের দুঃখ কষ্ট অনেকটাই লাঘব হয়ে যাবে। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চল। ভবদহ এলাকায় এবার 30টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। জারিন অর্নি, যমুনা নিউজ।